এই ছেলেটার লোভী বাবা মা মাত্র কয়েকটা টাকার লোভে একে সোজা এক ডিমনের কাছে বিক্রি করে দিয়েছে। আর এরকম বাবা মা থাকলে বুঝতে পারো জীবন কিভাবে কাটে। তো এখন এর জীবনে কি কি বাস আসতে চলেছে আর কি হবে ওর সাথে, এটাই দেখার পালা। স্টোরির মেন ক্যারেক্টারের নাম হলো সুজুকি ইরুমা। এটা আবার সুজুকি বাইক না কিন্তু, যার বয়স মাত্র 14 বছর। কিন্তু এই বয়সে সে লাইফে যে পরিমাণ বাস খেয়েছে তার বলার মতো না। ওর জীবনে কষ্ট কোনো শেষ নেই। মাত্র 14 বছর বয়সে তাকে হাড়ভাঙা খাটুনি খেটে নিজের পেটের ভাত জোগাড় করতে হয়, কারণ ওর বাপ মা হলো দুনিয়ার 1 নম্বর ফাঁকিবাজ। তারা কোনো কাজই করতে চায় না। এভাবে ইরুমা একটা জাহাজে কাজ করছিল, কিন্তু হঠাৎ করেই তাকে জাহাজ থেকে টেলিপোর্ট করে দেওয়া হয়। চোখ খুললে সে দেখে সামনে এক বিশাল ডিমন দাঁড়িয়ে আছে আর তাকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। ডিমন বলে, তোমার বাবা মা তোমাকে আমার কাছে বেঁচে দিয়েছে, আর এখন তুমি আমার সাথে নেদারল্যান্ডে যাবে। নেদারল্যান্ডের দিকে যাওয়ার পর ডিমনটা ইরুমাকে বলে, আমার না তোমার দাদু হতে খুব ইচ্ছে, প্লিজ আমার নাতি হয়ে যাও না। এই দেখে ইরুমা আমার বড্ড নরম মনের ছেলে, কাউকে মুখের ওপর না বলা তার ডিকশনারিতেই নেই। অজ্ঞতা সে কন্ট্রাক্ট সাইন করে ফেলে আর এই ডিমনের নাতি বনে যায়। এরপর ডিমন দাদু বলে, কাল থেকে কিন্তু তোমাকে স্কুলে যেতে হবে। এই বলেই চোখের পলকে ইরুমার সব জামা কাপড় বদলে দেয় সে, আর ওর জন্য একটা আস্তা নতুন ঘরও বানিয়ে ফেলে। সাথে ওয়ার্নিং দিয়ে বলে, যতক্ষণ না এখানকার ডিমনরা জানতে পারছে যে তুমি একজন মানুষ ততক্ষণ তুমি সেফ, কিন্তু যদি একবার ওরা জেনে যায় তাহলে কিন্তু তোমাকে কাঁচাই গেলে খাবে। রাতে ঘুমাতে যাওয়ার সময় ইরুমা ভাবে, দূর এইসব হয়তো কোনো বাজে স্বপ্ন। এইভাবে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে চোখ কসলাতে কসলাতে উঠে দেখে, বাইরে ভাই এটা কোনো স্বপ্ন না, একদম সলিড রিয়ালিটি। এরপর সে স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। ওর স্কুলের নাম হলো বাবলস ড্রিম স্কুল। সেখানে গিয়ে ওর তো চোখ কপালে দেখে ওখানকার সব ডিমনের পিঠে ডানা আছে আর সবাই দিব্যি উড়ে উড়ে স্কুলে আসছে। স্কুলে এন্ট্রান্স সেরেমনিতে বসে থাকার সময় ওর চারপাশে সব খতরনাক ডিমনরা গিজগিজ করছিল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলছিল, কেমন যেন একটা সুস্বাদু খাবারের গন্ধ পাচ্ছি। এই কথা শুনে ইরুমার তো আত্মা বডি থেকে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিল। সে কোনো মতো চেষ্টা করে সবার সাথে মিশে থাকার, যাতে কেউ তাকে নোটিস না করে। কিন্তু ওর এই প্ল্যান একদম বেহেস্তে যায়, কারণ একটু পরে সে জানতে পারে এই স্কুলের প্রিন্সিপাল আর কেউ না, বরং সে ডিমন দাদু। আর সেই দাদু স্টেজে উঠে সবাইকে বুক ফুলিয়ে বলে, দেখো এটা হলো আমার নাতি ইরুমা, দাও তোমাদের সবাইকে একটা করে ছবি দিচ্ছি। এরপর স্কুলের নিয়ম অনুযায়ী সেখানকার টপ স্টুডেন্ট স্টেজে এসে স্পিচ দেওয়ার কথা, আর সেই টপ স্টুডেন্ট হলো অ্যাসমোডিয়াস। কিন্তু ঠিক শেষ মুহূর্তে ওরা স্ক্রিপ্টটা চেঞ্জ করে ফেলায় আর অ্যানাউন্স করে যে স্পিচ দিবে ইরুমা। বেচারা ইরুমা কাঁপতে কাঁপতে স্টেজে তো যায়, কিন্তু ওর মাথা পুরাই ব্ল্যাঙ্ক। কি বলবে কিছু বুঝতে পারছিল না। হঠাৎ তার চোখে পড়ে সামনে একটা চিরকুট রাখা, যেটা দাদু লিখে রেখেছিল। ওতে একটা স্পেল বা মন্ত্র ছিল, আর ইরুমা না বুঝেই সেই স্পেলটা গড়গড় করে পড়ে ফেলায়। আর সেটা পড়ার পর সবার চোখ তো প্রায় কপালে। সবাই বলে ওঠে, আরে তুমি একটা ফরবিডেন স্পেল পড়ে ফেলেছো, যেটা স্কুলে পড়া একদম নিষেধ। এই স্পেলটা যদি কাজ করে তাহলে তুমি সারাদিনের জন্য একবারও হুচুট করে পড়বে না। আল্লাহ জানে এই স্পেল কেমন দিছে এই জায়গায়, ওটা আমরা পরে দেখতে পাবো মেবি। এই ঘটনার পর অ্যাসমোডিয়াস রেগে যায়। সে ইরুমাকে চ্যালেঞ্জ করে বসে, তোর জন্য আমার স্পটলাইট চলে গেছে, স্পিচ দেওয়ার কথা ছিল আমার, আর তুই আমার সেই জায়গাটা ছিনিয়ে নিলি। এখন তোকে আমার সাথে লড়তেই হবে। এরপরে অ্যাসমোডিয়াস সোজা ইরুমার উপর ফায়ারবল ছুড়ে হামলা করে, কিন্তু ইরুমা সবকটা অ্যাটাক জাস্ট মাখনের মতো ডজ করে ফেলে। এখানে একটা ব্যাপার ক্লিয়ার হয়, ইরুমা এত সহজে সব ডজ করতে পারে কারণ ছোটবেলা থেকে আর বাবা মা ওকে বিপদের মুখে ফেলে রেখে বলতো, যা বেটা নিজের জীবন নিজে বাঁচা। আর এই বাস খাইতে খাইতেই ইরুমার ডজিং স্কিল একদম আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলে হয়ে গেছে। প্রায় 20 মিনিট ধরে অ্যাসমোডিয়াস একটানা হামলা করতে থাকে। শেষে রাগে পাগল এসে যখনই ঝাঁপিয়ে পড়ে, ইরুমা ভুলবশত তাকে ধরে একেবারে জার্মান সুপ্লেক্স দিয়ে দেয়। আসলে ইরুমার পা স্লিপ করেছিল, কিন্তু ওই যে সকালে সেই স্পেলটা পড়ছিল না, যার কারণে সে সারাদিন কোনোভাবে মাটিতে পড়তে পারবে না। আর সেই স্পেলের জোরেই সে উল্টো অ্যাসমোডিয়াসকে আছাড় মারে। হারার পর অ্যাসমোডিয়াস বলে, এখানকার নিয়ম হলো যে ডিমন অন্য ডিমনের কাছে হারবে তাকে তার গোলাম হয়ে থাকতে হবে। তাই ইরুমা আজ থেকে আমি তোমার গোলাম, তোমার একনিষ্ঠ সার্ভেন্ট। আর এভাবেই স্কুলের প্রথম দিনে ইরুমা একটা আস্ত গোলাম জুটিয়ে ফেলে। পরের দিন ছিল ইরুমার স্কুলের প্রপার ফার্স্ট ডে। সেদিন কোনো ওরিয়েন্টেশন ছিল না, তবে ক্লাস ছিল। ইরুমা স্কুলে পৌঁছাতেই দেখে অ্যাসমোডিয়াস তার জন্য পাক্কা 6 ঘন্টা ধরে গেটের সামনে দাঁড়িয়ে ওয়েট করছে। এরপর অ্যাসমোডিয়াস তাকে বোঝায় যে আজ তাদের ফ্যামিলিয়ার সামানিং রিচুয়াল হবে, যেখানে তারা নিজেদের জন্য একটা ফ্যামিলিয়ারকে সামন করবে। ফ্যামিলিয়ার জিনিসটা কি? এটা যে কোনো জানোয়ার, ড্রাগন বা অন্য কোনো প্রাণী হতে পারে, যে সবসময় তোমার সাথে থাকবে। সে আরো বলে, তোমার ফ্যামিলির উপর বেস করেই তোমার র্যাঙ্ক ডিসাইড হবে, আর এই দুনিয়ায় টিকে থাকতে হলে একটা বেটার ডিমন হতে গেলে তোমাকে সবসময় র্যাঙ্ক আপ করতেই হবে। এরপর সামানিং রিচুয়াল শুরু হয়, আর কালিগো স্যার এসে সবাইকে বলে, তোমাদের এই সামানিং আর্চারমেন্টটা ইউজ করতে হবে, যেটাতে আমার সিল মারা আছে, যাতে আমি বুঝতে পারি তোমরা ঠিকঠাক সামন করতে পারছো কিনা। এরপর একে একে সব বাচ্চারা নিজেদের ফ্যামিলিয়ার সামন করতে শুরু করে। অ্যাসমেডিস একটা গর্গন স্নেক সামন করে, যেটা কিনা রীতিমতো হাই লেভেলের ব্যাপার স্যাপার। এটা থেকে কালেগো বেশ ইমপ্রেসড হয়। এরপর আসে আমাদের ইরুমার পালা। ডিমনরা ফ্যামিলিয়ার সামন করবে, এটা তো খুবই নর্মাল ব্যাপার। কিন্তু ভাই, একটা মানুষ যখন সামন করতে যায় তখন কি হয়? ইরুমা এই সিল মারা পেপারটা ব্যবহার করতেই কোনো ফ্যামিলিয়ার বদলে খোদ কালেগো স্যারই সামান হয়ে যায়। জাস্ট ভাবো অবস্থা। যেহেতু ইরুমা
ওই ক্যালোগো এর ব্যান্ডিং করা পেপার ইউজ করছিল, তাই এখন ক্যালোগো নিজে ইরুমার ফ্যামিলিয়ার। পুরোপুরি সামান হওয়ার পর ক্যালোগো স্যার একটা ছোট্ট তুলতুলে কিউট পাখির মতো হয়ে যায়। পুরাই কমেডি। এরপর ইরুমা আর ক্যালোগো দুজনে সোজা প্রিন্সিপাল কাছে গিয়ে বলে, দোহাই লাগে এই সামান ইনস্টলটা ক্যান্সেল করুন। কিন্তু প্রিন্সিপাল সাব জানিয়ে দেয় যে কমপক্ষে 1 বছরের আগে এটা কোনোই সম্ভব না। আর ফিমেলরা যদি তার মাস্টারের উপর হামলা করে বা কথা না শুনে তবে অটোমেটিক পানিশমেন্ট জুটবে কপালে। সবচেয়ে বড় কথা, কেউ যদি জোর করে এই চুক্তি ভাঙতে যায় তবে দুজনে সোজা ভোগের দেশে চলে যাবে। আর এই খবর স্কুলের নিউজ পেপারেও হেডলাইন হয়ে যায় যে ইরুমা খোদ ক্যালোগো সেন্সেইকে নিজে ফ্যামিলিয়ার বানিয়ে ফেলেছে। এর আগে ইরুমা যে অ্যাসমিডিওসকে জার্মান সুপ্লেক্স মেরেছিল সেটাও পেপারে ছাপা হয়, পুরাই ভাইরাল। যাই হোক, এরপর ইরুমার দেখা হয় সবুজ চুলওয়ালা এক মেয়ের সাথে যার নাম ক্লারা। ক্লারা তো এসেই বক বক করে নিজের ইন্ট্রোডাকশন দিতে শুরু করে। ঠিক তখনই এক টিচার এসে ইরুমা, অ্যাসমেডিওস আর ক্লারা এই তিনজনকে দুই দিয়ে বেঁধে ক্লাসের বাইরে ছুড়ে ফেলে দেয়। তখন ক্লারা একেবারে ইমোশনাল হয়ে ইরুমাকে বলে, প্লিজ প্লিজ আমার সাথে একটু খেলো না। এই কথা শুনে ইরুমা মন গলে যায় আর সে ক্লারার সাথে খেলতে শুরু করে। এমনকি বেচারা অ্যাসমেডিওসকেও বাধ্য হয় ওদের সাথে খেলতে। পুরাই ছেড়ে দেয় শয়তান অবস্থা। হঠাৎ সেখানে 3টা সিনিয়র উদয় হয়। তারা এসেই বলে, ক্লারা আমাদের খুব খিদে আর চেষ্টা পেয়েছে, কিছু দে তো। ক্লারা নিজের পকেটে একটা থাবড় মারতেই সেখান থেকে ম্যাজিকের মতো খাবার বের হতে থাকে। সেগুলো ওদের হাতে ধরিয়ে দিতেই ওরা খাবার নিয়ে সটকে পড়ে। কিছুক্ষণ পর ইরুমা অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে তুমি সব কি করছো? ক্লারা বলে, এটা আমাদের ফ্যামিলির স্পেশাল পাওয়ার। আমার পকেট থেকে আমি যা খুশি বের করতে পারি। ওদেরকে এসব দিয়ে বলেই ওরা মাঝে মাঝে আমার সাথে খেলে। এরপর ক্লারা ইরুমাকে জিনিসপত্র দিতে যায় যাতে সে তার সাথে খেলায়, কিন্তু ইরুমা বলে, না না আমার এসব কিচ্ছুই চায় না। ব্যাস ক্লারা তো কেঁদে ভাষায়। আর মনে হয় ইরুমা হয়তো ওর সাথে আর খেলবে না। তখন ইরুমা বুঝিয়ে বলে, আরে বোকা, আমি তোমার এই জিনিসপত্র ছাড়াই তোমার সাথে খেলতে চাই। এই কথা শুনে ক্লারার মন খুশিতে নিচে ওঠে। ঠিক তখনই ওই 3জন খাচ্চার সিনে আবার এন্ট্রি। এবার এসে আড্ডার জোরে, ক্লারা আমাদের আবার খিদে পেয়েছে, একটু আইসক্রিম বানানো কিছু দে না। এবার ক্লারা পুরো ফায়ার, রাগের চুটে আস্তে একটা ব্যান্ডিং মেশিন ওদের গায়ের উপর ছুড়ে মেরে বলে, এর মধ্যে টাকা ঢোকা আর যা লাগে নিজে কিনে নেয়। পরের দিন ইরুমার দাদু ওকে বলে, বাহ ইরুমা, তুমি তো দেখছি দুটো বন্ধু বানিয়ে ফেলেছো। ইরুমা তো কনফিউজড, আমি ঠিক জানি না ওরা আমার বন্ধু কিনা। এর আগে তো আমার কোনো বন্ধু ছিল না, আমরা জাস্ট একসাথে খেলি আর ঘুরে বেড়াই। দাদু এসে বলে, আরে গাধা, এটাকেই তো বন্ধুত্ব বলে। এরপর আমাদের গ্যাং পৌঁছায় স্কুলের ক্যান্টিনে পেট পুজো করতে। সেখানে গিয়ে দেখে আরেক কাহিনী, যার যেমন র্যাঙ্ক সে তেমন মেনু থেকে খাবার পাবে। যেহেতু ইরুমা আরো বন্ধুদের র্যাঙ্ক নেই, তাই ওদের কপালে জুটে লেভেল 0 এর খাবার। ওরা যখন খেতে বসেছে তখন ওই বদমাশ সিনিয়রের দল যারা ক্লারাকে জ্বালাতো তারা রাগের চোটে ইরুমাদের টেবিলে একেবারে 50 প্লেট খাবারের অর্ডার দিয়ে দেয়। কিন্তু ওরা জানে না ওরা কার পাল্লায় পড়েছে। ইরুমা একা নিমিশে ওই পাহাড় সমান খাবার সাবার করে দেয়, পুরাই রাক্ষস। এদিকে ক্যান্টিনের এক দোকানদার ক্লারাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল। সে চিল্লাচ্ছিল, তুই আমার দোকান থেকে জিনিস নিস কিন্তু টাকা দিস না। এই নিয়ে ক্যান্টিনে সেই রকম কাণ্ড শুরু হয়ে যায়। ঠিক তখনই ক্যালোগো স্যার সেখানে হাজির। এসেই ধমক, এখানে এসব কি হচ্ছে? ক্লারা তো সোজা ক্যালোগো স্যারকে ঝাপটে ধরে বলে, টিচার আমি শুনছি আপনারা কি ইরুমার ফ্যামিলিয়ার। তারপর সে ইরুমাকে বলে, তাড়াতাড়ি ওই স্টিকারটা হাতে লাগিয়ে হাত উপরে তোলো। ইরুমা সেটা করতেই ক্যালোগো স্যার আবার ফ্যামিলিয়ার হিসেবে সামনে হয়ে যায়। আর এটা দেখে ক্লারা খুশিতে আটখানা। ততক্ষণে ওই দোকানদার আবার তেরে আসে, তুই আবার আমার দোকান থেকে জিনিস তুললি কিভাবে? অবস্থা বেগতিক দেখে ওরা সেখান থেকে বদল লাগায়। দৌড়ে এক জায়গায় থামার পর ইরুমা ওদের জিজ্ঞেস করে, কি তোমরা কি আমার বন্ধু হবে? এটা শুনে ওরা দুজন আমাকে বলে, ভাই বন্ধু আবার কি জিনিস? তখন ইরুমা ওদের বোঝায় বন্ধুদের আসল ফান্ডা। আর এভাবে সে সত্যি সত্যি দুটো বন্ধু জুটিয়ে ফেলায়। ঠিক পরের দিনই ইরুমার দাদু তাকে ডেকে বলে, ইরুমা তুমি তো বলেছিলে সবার সাথে মিলেমিশে থাকতে চাও আর সবার চোখে একদম নর্মাল হয়ে থাকতে চাও, তাই না? আমি তোমাকে সোজা মিসফিট ক্লাসে ঢুকিয়ে দিয়েছি তোমার 2 বন্ধুর সাথেই। এরপর ইরুমা আর ওর বন্ধুরা স্কুলে যাওয়ার পর দেখে ক্লাসরুমে ঢোকার জন্য তাদের আস্ত একটা গুহার ভেতর দিয়ে যেতে হবে। গুহায় পা রাখতেই সামনে বিশাল এক ডাস্টবিন মার্কা ময়লার স্তূপ। আর সেই ময়লার স্তূপের ঠিক পাশেই হচ্ছে ওদের ক্লাসরুম। ক্লাসে ঢুকতে ইরুমার সাথে এক বিশাল সাইজের পালনে দেখা হয় যার নাম সাবনক। এসে সে ইরুমাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তুই হবি আমার রাইভাল, আমি ডিমন কিং হতে চাই আর আমি শুধু র্যাঙ্ক ইউথ মানে 10-এ পৌঁছাবো। এর মধ্যে আকাশ থেকে পড়ে র্যাঙ্ক ইউথ আবার কি জিনিস? তখন সাবনক ভাবনে বোঝা যায় ডিমন ওয়ার্ডে 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্ক থাকে। 10 নম্বরটাকে বলে ইউথ, যেটা একদম টপ লেভেল। আর যে ব্যাটা এই র্যাঙ্কে পৌঁছাবে সেই হবে ডিমন কিং। সুতরাং এই র্যাঙ্ক তো আমার পকেটে। ওরা এইসব নিয়ে বকবক করছিল। হঠাৎ এন্ট্রি মারেন আমাদের ক্লাস টিচার ক্যালোগো। এসে তিনি সোজা বম ফাটান, এখন তোমাদের ফাইনাল এক্সাম হবে, তোমাদের এই পুরো ভ্যালিটা পার হয়ে ওই এন্ড পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে হবে। সেখানে পৌঁছানো আবার 2টা রাস্তা, একটা একদম মাখন রাস্তা কিন্তু অনেক লম্বা, আর অন্যটা শর্টকাট হলেও বাইরে পুরো বিপদে ভরপুর। ক্যালোগো জানান যে তাদের র্যাঙ্ক নির্ভর করবে ফ্যামিলি সামন করা আর এই রেসের রেজাল্টের উপর। এটা শুনে সাবনক লাফিয়ে ওঠে, আমি তো শর্টকাটই নেব, কারণ একজন ডিমন কিং এর তো ওরকম রাস্তায় নেওয়া উচিত। আর এখন তো ডিমন কিং চেয়ারটাও খালি, তাই ফটাফট র্যাঙ্ক আপ করে আমি ডিমন কিং হয়ে যাব। ক্যালোগো ওয়ার্নিং দেয়, খবরদার
ওই রাস্তা যাবি না, ওটা আপাতত বন্ধ, কারণ ওখানকার গার্ডিয়ান এখন চরম মেজাজে আছে। এটাকে বলে তিনি রেস শুরু করে দেন। সব ডিমনরা ডানা মেলে উড়তে শুরু করে, আর বেচারা এরুমা সোজা খাদের নিচে পড়তে থাকে। বাকিরা যখন ধীরে ধীরে রেসে এগিয়ে যাচ্ছে, তখন এরুমাকে একটা বিশাল কাক ছু মেরে তুলে নেয়। কিন্তু একটু পরে কাকটা ভয় পেয়ে এরুমাকে সোজা সেই গার্ডিয়ানের নেস্ট বা বাসায় ফেলে দেয়। ওইদিকে গার্ডিয়ান তখন সামনকের সাথে দুমন্দার ফাইট করছে। এরুমা খেয়াল করে যে গার্ডিয়ানের বাচ্চার পায়ে মারাত্মক চোট লেগেছে। সে তাড়াতাড়ি ওটাকে ঠিক করতে যায়, আর তখন এরুমার হাত থেকে এক ফোঁটা রক্ত ওই বাচ্চার ক্ষতের উপর পড়ে যায়, আর ম্যাজিকের মতো ওর চোট একদম সেরে যায়। এটা দেখে এরুমার মাথায় একটা বুদ্ধি আসে, তার মানে মানুষের রক্ত ডিমনদের বডি হিল করতে পারে। এরপর সে গার্ডিয়ানের বাচ্চাটা এরুমাকে নিজের পিঠে বসিয়ে সোজা আকাশে উড়াল দেয়। এদিকে সাবনক তখনও গার্ডিয়ানের সাথে কুস্তি লড়ছে। মায়ের খেয়ে ওর অবস্থা পুরো টাইট। মনে মনে ভাবে, আরে ইয়ার, ডিমন কিং হওয়ার আগেই তো আমার গেম ওভার হয়ে যাবে মনে হচ্ছে। গার্ডিয়ানের সামনে সে প্রায় হার মানিয়ে নিয়েছিল, কিন্তু হঠাৎ তার এগো চলে যায়। না, আমি ডিমন কিং হতে চাই, আমি এভাবে হার মানতে পারি না। সাথে সাথে সে নিজের ব্লাড লাইন ম্যাজিক ইউজ করে। আর পাওয়ার হলো সে যা কিছুই কামড়াবে সে ম্যাটেরিয়াল দিয়ে অস্ত্র বানাতে পারবে। সে কর্ম করে জিনিসপত্র কামড়ে ফটাফট অস্ত্র বানিয়ে গার্ডিয়ানের উপর অ্যাটাক করতে থাকে। কিন্তু ভাই, সব অ্যাটাকই পুরাই ফ্লপ। গার্ডিয়ান যখনই ওর উপর ফাইনাল অ্যাটাকটা করতে যাবে, ঠিক তখন এন্ট্রি নেয় আমাদের হিরো ইরুমা। এসে সে পুরো ফাইট থামিয়ে দেয়। তখন গার্ডিয়ানের বাচ্চারা তার মাকে বোঝায় যে এই মানুষটাই তার জান বাঁচিয়েছে। এটা শুনে গার্ডিয়ান আর তার বাচ্চা দুজনে ইরুমার সামনে মাথা ঝুঁকি সম্মান জানায়। এরপর ক্লাসের সবাই একে একে রেস কমপ্লিট করে। ফার্স্ট পজিশনে আসে অ্যাসমেডিউস, আর সেকেন্ড হয় ক্লারা। কারণ মহারানী পুরোটা সময় অ্যাসমেডিউসের পিঠে বসে হাওয়া খাচ্ছিল। এভাবে অনেকটা সময় কেটে যায়, কিন্তু এরুমার সাবনকের কোনো পাত্তা নেই। বাধ্য হয়ে কালোগো সেন্সেই ওদের নাম লিস্ট থেকে কেটে দিচ্ছিল। ঠিক তখনই বুম, এরোমার সাবনক সোজা গার্ডিয়ানের পিঠে চড়ে ল্যান্ড করে। এই সিন থেকে ক্লাসে বাকি সবার চোখ তো কপালে। এরপর এসে র্যাঙ্ক নির্ধারণের পালা। ক্যালোগো একটা বিশেষ প্যাচাকে ডাকে, যার পকেটে হাত ঢুকিয়ে স্টুডেন্টদের নিজেদের র্যাঙ্ক ব্যাচ বের করতে হবে। অ্যাসমেডিউস প্রায় র্যাঙ্ক 4 আর ক্লারা পায় র্যাঙ্ক 3। এইভাবে বাকি বাচ্চারাও র্যাঙ্ক 2 বা র্যাঙ্ক 1 পেতে থাকে। শাবনক পায় র্যাঙ্ক 2। কিন্তু যখন এরোমার পালা আসে, সে প্যাচার পকেটে হাত ঢুকাতেই ব্যাচের বদলে বেরিয়ে আসে আস্ত একটা সোনার আংটি। এটা দেখে সবাই চিল্লায় ওঠে, আরে এটা তো ডিমন কিং এর আংটি। আর তখনই ওই আংটির ভেতর থেকে একটা অদ্ভুত স্পিরিট বেরিয়ে আসে, আর এমন বিকট শব্দে চিল্লাতে শুরু করা যে কান ফেটে যাওয়ার অজোগাড়। আংটিটা পুরো স্কুলে একদম লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেয়। অ্যাসমেডিউস আর বাকি সবাই মিলে সেটাকে থামানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ভাই তাদের সব চেষ্টায় ভেস্তে যায়। ঠিক তখনই ধামাকাদার এন্ট্রান্স নেয় এরোমার দাদু। এসে সে আংটিটাকে নিজে এনার্জি খাওয়াতে শুরু করে আর বলে, নে বাবা, অনেক হয়েছে, এবার একটু চিল কর। এরপর দাদু সবাইকে জানায় এই আংটির নাম হলো গ্লুটোনাস ফিডার রিং। আর ভাই, এই জিনিসে একবার যে আঙ্গুলে ওঠে সেটা ফেভিকুইকের মতো সেটে যায় আর কখনোই খোলা যায় না। এদিকে এত সব ড্রামা চক্করে এরোমা বেচারার আর নিজের র্যাঙ্কই পাওয়া হয় না। তখন স্কুল কমিটি ডিসাইড করে, ভাই একে আমরা র্যাঙ্ক 1 ধরিয়ে দিব, যেটা কেন স্কুলে সবচেয়ে লোয়েস্ট র্যাঙ্ক। খপাল আর কাকে বলে। আর এরই সাথে আমাদের আজকের প্রথম পার্ট এখানে শেষ হয়। এই ভিডিওতে আমি এপিসোড 1 থেকে 5 পর্যন্ত পুরোটা রিক্যাপ আর কম এক্সপ্লেন করেছি। তোমাদের জানিয়ে রাখি, খুব তাড়াতাড়ি এর পার্ট 2 আসতে চলেছে, যেখানে আমরা 5-6 এপিসোড কভার করব। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, কারণ যদি কমেন্ট ভালো থাকে ভিডিওটা খুব তাড়াতাড়ি পার্ট 2 দেওয়ার চেষ্টা করবো, নয়তো বা মুভ অন করবো আর কি। আর যারা অবশ্যই শেষ পর্যন্ত দেখছো তো তার কি বললাম, ধন্যবাদ। আর চাইলে লিখতে পারো আমি শেষ পর্যন্ত দেখছি, ভালো মন্দ। এই এপিসোডের শুরুতেই দেখা যায় ইরুমা স্কুলে যাচ্ছে একটা রথে চড়ে, আর ওর দাদু যিনি একজন ডিমন তিনি রথটা চালাচ্ছেন। যেই না ইরুমা স্কুলে পৌঁছায়, ওর দাদু ওকে বলেন, আমি তোমার জন্য একটা হেল্পফুল জিনিস এনেছি। জিনিসটা ছিল একটা সেলফোন, আর ফোনটা তিনি ইরুমার হাতে দিয়ে দেন। এরপর ইরুমা স্কুলে গিয়ে নিজের বন্ধুর সাথে দেখা করে। তারপর ওদের টিচার আসেন আর বলেন যে আজ তোমাদের অন্যান্য টিচারদের সাথে দেখা করতে হবে আর তাদের ক্লাস অ্যাটেন্ড করতে হবে। এভাবে ওরা একজন একজন করে টিচারের ক্লাস অ্যাটেন্ড করতে থাকে। এরপর আসে বাটারনি ক্লাসে, যেখানে ওদের টিচার বলেন, আমি তোমাদের একটা স্পেস শেখাবো যেটা ব্যবহার করে তোমরা গাছপালাকে বড় করতে পারবে। তারপর উনি ওদের একটা গাছ বড় করে দেখান আর স্পেলটা বলেন। প্রত্যেক স্টুডেন্ট স্পেলটা ব্যবহার করে আর নতুন নতুন ধরনের গাছ বানাতে থাকে। এর আমার বন্ধুর গাছটা এমন ছিল যেটা নিজের টপ নিজে খেতে শুরু করে। অ্যাসমেডিউসের গাছটা ছিল বেশ এলিগ্যান্ট আর সেটা সবসময় জ্বলতে থাকতো। এটা নিয়ে শাবনক আর অ্যাসমেডিউসের মধ্যে ঝগড়া লেগে যায়, যেটা খুব সাধারণ একটা ব্যাপার ছিল। এরপর আসে ক্লারা গাছের পালা, যেটা একটা অদ্ভুত অর্শক টাইপের কিছু একটা ছিল, আমি নিজেও বুঝতে পারিনি এটা কি। এবার পালা আসে ইরুমার, কিন্তু সমস্যা হলো এর মতো একজন মানুষ, তাই ওর কাছে কোনো ম্যাজিক পাওয়ার নেই। ও ভাবতে থাকে, আরে আমি আর কি বা করতে পারবো, যদি আমিও গাছটাকে বড় করতে পারতাম। এই ভেবেই ও প্র্যাকটিস করার জন্য নিজের হাতটা এগিয়ে দিয়ে বলে, কয়েন কয়েন। আর তারপর বলে, এরকমটা যদি হতো তাহলে আমি এখানে একটা চেরি ব্লসমের গাছ বানাতাম। আর ঠিক তখনই হঠাৎ করে সেখানে বিশাল একটা চেরি ব্লসমের গাছ গজিয়ে যায়। এখন এটা কিভাবে হলো তা আমাদের কারোই জানা নেই। ঠিক সেই মুহূর্তে আর দাদু ফোনে আসে। উনি বলেন, এরমা তোর হাতে যে আংটিটা আছে না, ওইটার মধ্যে আমি ম্যাজিক ভরে রেখেছি, তাই তুই আংটিটা ব্যবহার করে আমার ম্যাজিক কাজে লাগাতে পারবি।
পারবি, যার মানে হলো তুই ম্যাজিক ব্যবহার করতে পারবি। কিন্তু সমস্যা হলো আমি এখন আংটিটাকে মডিফাই করিনি, মানে তুই কোন লেভেলের ম্যাজিক ব্যবহার করতে পারবি, কম নাকি মিডিয়াম নাকি বেশি, সেটা আমি ডিসাইড করিনি। আমাকে আংটিটা সেভাবে মডিফাই করতে হবে, তাই এখন আংটিটা ব্যবহার করিস না, নাহলে সরাসরি খুব হাই লেভেলের ম্যাজিক ব্যবহার হয়ে যাবে। আর এই কথা ইরুমা জানতো না, ও ভুল করে আংটির ম্যাজিকটা ব্যবহার করে ফেলেছিল, আর সেজন্য এখন এত বড় একটা চেরি ব্লসমের গাছ গজিয়ে যায়, যেমনটা আমি আগেই বললাম। এরপর এন্ট্রি হয় স্টুডেন্ট কাউন্সিলর, যার প্রেসিডেন্ট হলো আমেরি। সে খুবই পাওয়ারফুল, আর তার লক্ষ্য হলো স্কুলের শান্তি বজায় রাখা। ওয়েল, সে ভাবতে থাকে যে ইরুমা সম্ভবত একজন মানুষ, কারণ যখন ইরুমা চেরি ব্লসমের গাছ তৈরি করে তখন এমেরি বলে এটা তো একদম অদ্ভুত গাছ, যা শুধু মানুষদের দুনিয়াতে দেখা যায়। এমেরি নিজের ক্যাবিনেটে যায় আর সেখানে বুকশেলের পেছনে থাকা একটি সিক্রেট দরজা খোলে। সেখানে গিয়ে বলে এটা আমার ফ্যামিলির সিক্রেট রেলিক, যেটা আসলে ছিল মানুষের দুনিয়ার মাঙ্গা, আর সেই মাঙ্গার টাইটেল ছিল ফার্স্ট লাভ মেমোরিজ। এমেরি মাঙ্গাটা পড়তে পারতো না, কিন্তু ছবিগুলো দেখে সে ঘটনাগুলো কল্পনা করত, কিভাবে একটা ছেলে একটা মেয়ের সাথে ধাক্কা খায়, তারপর ছেলেটা মেয়েটাকে সাহায্য করে আর মেয়েটার প্রেমে পড়ে যায়। এইসব ছবি দেখে এমেরি খুব খুশি হতো। এতে এটা তো পরিষ্কার যে এমেরি মাঙ্গা খুব পছন্দ, বিশেষ করে রোম্যান্স মাঙ্গা। আর আমাদের মেন ক্যারেক্টার ইরুমা তখন টিচারদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সাহায্য করছিল। ও এইসব করতে করতে নিজের কাজে এগিয়ে যাচ্ছিল, আর এদিকে এমেরিও কোনো একটা কাজ চেয়ে এগোচ্ছিল, আর সে সময় ওর হাতে মাঙ্গাটা ছিল। আর ঠিক তখনই দুজনের মধ্যে ধাক্কা লেগে যায়। ইরুমা আমেরিকে সাহায্য করার জন্য নিজে হাত বাড়ায়, আর এটা দেখে আমেরির মাথায় আসে, আরে এটা তো হুবহু মাঙ্গার মতো হচ্ছে, এই ছেলেটাকে আমাকে প্রেমে ফাঁসানোর চেষ্টা করছে। এসব ও ভাবতে শুরু করে। এই মুহূর্তে আমেরি জানতো না যে ইরুমা কে, আর ইরুমা জানতো না যে আমেরিকে। আচ্ছা, এখানে আমি গোলায় ফেলতেছি, আমেরিটার নাম হবে আমেরি, বুঝছো? এরপর আমেরি চেষ্টা করতে থাকে ইরুমা থেকে দূরে যাওয়ার। ও চেষ্টা করে যাতে ইরুমার প্রেমে না পড়ে যায়। আর ইরুমার মনে হয় আমেরি হয়তো জেনে গেছে যে ও একজন মানুষ, কারণ ইরুমা আমেরির মাঙ্গাটা তুলে নিয়ে পড়তে শুরু করে। আমেরি অবাক হয়ে ভাবে, আরে তুমি এটা পড়তে পারছো কিভাবে? ইরুমা বলে এটা তো আমি অনেকদিন ধরে পড়ছি, ইনফ্যাক্ট আমি মাঙ্গার উপর কাজও করেছি। এরপর আমেরি ইরুমার হাত ধরে একে টেনে নিজের কেবিনে নিয়ে যায়, আর ইরুমাকে বলে ইরুমা চলো তুমি আমাকে মাঙ্গাটা পড়ে শোনাও, আমার এটা খুব ইন্টারেস্টিং লেগেছে। তো ইরুমা ওকে মাঙ্গাটা পড়তে থাকে, আর আমেরিকে বলতে থাকে যে মাঙ্গায় কি কি হচ্ছে। তখন আমেরি ইরুমাকে জিজ্ঞেস করে এই ডেট জিনিসটা কি? ইরুমা বলে ডেট হলো যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে, একসাথে কোথাও ঘুরতে যায় আর সময় কাটায়। আমেরি বলে ও আচ্ছা ঠিক আছে। এভাবে পড়তে পড়তে ইরুমা ফার্স্ট ভলিউম কমপ্লিট করে ফেলে, আর তখন দেখি যে রাত হয়ে গেছে। তাই ইরুমা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়। তখন আমেরি ওর ফোনটা নিয়ে নিজের নাম্বার সেভ করে দেয়। পরের দিন যখন ইরুমা স্কুলে যাচ্ছিল তখন অপেরা ওকে জিজ্ঞেস করে ইরুমা তুমি কি আবার মানুষের দুনিয়ায় ফিরে যেতে চাও? ইরুমা তখন আবার ভাবতে শুরু করে যে মানুষের দুনিয়া ওর জীবন কেমন ছিল আর এখানে কেমন। তখন অপেরা ওকে বলে তুমি চাইলে মানুষের দুনিয়ায় ফিরে যেতে পারো, কিন্তু তার জন্য তোমাকে নিজের র্যাঙ্ক বাড়াতে হবে, একটা নির্দিষ্ট র্যাঙ্ক। ডিমনদের জন্য মানুষের দুনিয়ায় যাওয়ার গেট খুলে দেয়। এতে আমরা এটাও বুঝতে পারি যে ইরুমার দাদু একজন হাই র্যাঙ্কের ডিমন, কারণ উনি মানুষের দুনিয়ায় গিয়ে ইরুমাকে নিয়ে আসতে পেরেছিল। আর এটা স্বাভাবিক, কারণ সে হেডমাস্টার ভাই একটা স্কুলের। এরপর ইরুমা স্কুলে বন্ধুদের সাথে লাঞ্চ করছিল, তখন ওর কাছে আমেরি টেক্সট আছে আমার কেবিনে চলে আসো। আমেরি আসলে ওকে আবার একটা মাঙ্গা ভলিউম পড়ার জন্য ডেকেছিল। আচ্ছা একটা কথা বলে রাখি, এখানে যে অ্যাসমেডিউস আছে না, ওর নামটা আমি শর্ট করে ডাক দিব, কারণ ওর নামটা একটু বড় হয়ে যায় আর বুঝুই তো। তো এরপর আবার মেন গল্পে ফিরে আসি। এটা দেখে অ্যাজ আর ক্লারা দুজনেই খুব রেগে যায়। ওরা বলে গত 2-3 দিন ধরে ও আমাদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে। তো ওরা ইরুমার পেছনে ব্যাপারটা কি তা জানার জন্য ওরা দেখে যে ইরুমা আসলে আমেরির সাথে দেখা করছে। আজ বলে আর হ্যাঁ ইরুমা প্রেসিডেন্টের সাথে কেন দেখা করছে? ইরুমার প্ল্যান কি পুরো স্কুল দখল করে নেওয়া, আর ও কি স্টুডেন্ট কাউন্সিল দিয়ে শুরু করছে? ইরুমা তুমি গ্রেট, এইসবও বলতে থাকে। আমি ওর কাউন্সিলের লোকদের বলে এসেছিল যে আসলে একটা ডেটে যাচ্ছে আর কেউ যেন ওর পিছু না করে, কিন্তু ওর কাউন্সিলের কোনো মেম্বারই বুঝেনি যে ডেট কি জিনিস। মাঙ্গা সেশনের মাঝে আমি ইরুমাকে জিজ্ঞেস করে ইরুমা তোমার স্বপ্ন কি? ইরুমা কনফিউজ হয়ে যায়, সে কিছুই বলতে পারে না। ও ভাবতে থাকে ওর স্বপ্ন আসলে কি। আমি ওকে আবার জিজ্ঞেস করে তোমার ড্রিম কি? যদি তোমার কোনো ড্রিম না থাকে তাহলে এখনই ভাবো যে তুমি কি স্বপ্ন দেখতে চাও। আর ঠিক সেই মুহূর্তে আজ ক্লারাকে ওদের রুমে ঢুকতে বাধা দিচ্ছিল, কারণ আজের মনে হচ্ছিল যে ইরুমা ভিতরে কোনো বড়সড় প্ল্যানিং করছে স্কুল দখল করার জন্য। আর ক্লারার মনে হচ্ছিল যে ইরুমা ওর সাথে খেলছে না, এই লাল চুলের মেয়েটা ইরুমাকে ওর কাছ থেকে কেড়ে নিয়েছে। তো ক্লারা রুমে ঢোকার চেষ্টা করে আর আজ ওকে আটকানোর চেষ্টা করে। অন্যদিকে আমেরি ইরুমাকে বলে যদি তুমি কিছু ভাবতে না পারো তাহলে আমি একটা গোল দিচ্ছি, তুমি নিজে স্বপ্ন বানাও যে তোমাকে র্যাঙ্ক আপ করতে হবে। আপাতত তুমি র্যাঙ্ক 1 থেকে র্যাঙ্ক 2 তে যাওয়ার চেষ্টা করো। ইরুমা ভেবে বলে হ্যাঁ এটা ঠিক আছে। আর ঠিক তখনই ক্লারা আর আজ দুজন দরজা ভেঙে আমেরির রুমে ঢুকে পড়ে, আর ক্লারা ইরুমাকে টেনে রুম থেকে বের করে নিয়ে যায়। আমেরি বলে আজকের জন্য এটুকুই থাক, আমরা আমাদের সেশন কালকে আবার শুরু করবো। এর পরের দিনই দেখা যায় ক্লারা সবাইকে জিজ্ঞেস করছে আমি কি করব? ইরুমা আমার থেকে দূরে ওই লাল চুলের মেয়ের কাছে চলে যাচ্ছে। তো সবাইকে বলে তুমি ইরুমাকে নিজে প্রেমে ফাঁসানোর চেষ্টা করো। ক্লারা কথাটা একদম মনে গেঁথে নেয়, ওর নিজের নেক্সট ক্লাসে ফর্ম ফিল আপ করে আর তাতে লেখে যে ওকে সাকিউবাস ট্রেনিং নিতে হবে। এরপর ক্লারা ট্রেনিং নিতে
নিতে শুরু করে। আর তখনই আমাদের টিচার সবার সেক্সি মিটার চেক করে। উনি দেখেন যে ক্লার সেক্সি মিটার ছিল মাত্র 2, যা বাচ্চাদের থেকেও কম। তো উনি ক্লারকে এক গাদা বই দিয়ে বলেন, এই সবগুলো বই পড়ো আর নিজেকে তৈরি করো। ক্লার সব বই পড়ে আর সবকিছুতে ভুলভাল করতে শুরু করে, আর ওর সেক্সি মিটার আরো কমে যায়। বইগুলো লেখা ছিল, যাকে আকর্ষণ করতে চাও তাকে স্পর্শ করো, মেকআপ লাগাও, পারফিউম লাগাও আর নিজেদের টানাও। এরপর ক্লারা দেখে যে ও যাই করছে তার কোনো প্রভাব পড়ছে না। তো ও মন খারাপ করে বাড়ি চলে যায় আর বাড়ির লোককে সান্ত্বনা দেয়। পরের দিন ও আবার সবকিছু করার চেষ্টা করে, কিন্তু ভুল করে এরোমার জায়গায় কালগো সেন্সের উপর হামলা করে বসে। এরপর ক্লারা হতাশ হয়ে আবার টিচার কাছে যায় আর বলে যে কিছুই হচ্ছে না। তখন টিচার বলে, আমার কাছে একটা সিক্রেট ওয়েপেন আছে, যদি তুমি এই ফেরোমন পারফিউমটা ব্যবহার করো তাহলে যাকে তুমি সিডিউস করতে চাও সে 100% তোমার জালে আটকা পড়বে। ক্লারা বলে, না আমি এটা ব্যবহার করতে চাই না। এই বলে ও বাগানে গিয়ে মন খারাপ করে বসে থাকে। তখন ইরোমা ওর কাছে গিয়ে বলে, আরে একটা মেয়ের এখানে একা বসে থাকা উচিত না তো। ক্লারা শুনে যে ইরোমা ওকে মেয়ে মনে করে। এটা শুনে ও খুব খুশি হয়ে যায় আর ও ইরোমাকে বলে, ইরোমা একদিন আমি তোমাকে আমার প্রেমে ঠিকই ফাঁসিয়ে ছাড়বো। এই বলে ও খুশিতে সেখান থেকে চলে যায়। আর তারপর ওদের টিচার দেখেন যে ক্লারার পার্সেন্টেজ 2 থেকে বেড়ে 10 হয়ে গেছে। উনি বলেন, আরে এটা কি ম্যাজিক হয়ে গেল। রাতে ঘুমানোর আগে ইরোমা ভাবে, আমি কি আদৌ র্যাঙ্ক আপ করতে পারবো? আমি একজন মানুষ। আর আমিরের কথা মনে পড়ে। আমির ওকে বলেছিল, তুমি র্যাঙ্ক আপ করে আমার পাশে এসে দাঁড়াও। এর পরের দিনই ইরোমা আর বন্ধুদের মানে আজ আর ক্লারাকে বলে যে ওকে র্যাঙ্ক আপ করতে হবে। এটা শুনে আজ খুবই খুশি হয়ে যায়। ইরোমা সামা, আমি জানতাম যে আপনিও র্যাঙ্ক আপ করতে চান। তো ও ইরোমাকে নিয়ে স্কুলের জিম ফ্যাসিলিটিতে যায়, যেটা ছিল ওদের ক্লাসের নিচে। ও বলে, ইরোমা সামা, স্কুলে র্যাঙ্ক আপ করার একটা উপায় আছে, সেটা হলো র্যাঙ্ক আপ এক্সাম পাস করা। পরে র্যাঙ্ক আপ এক্সামটা 1 সপ্তাহের মধ্যে হতে চলেছে। ও বলে এক্সামটা হবে এক্সিকিউশন ক্যানন বল গেমের উপর। ও আরো বলে, এই গেমটা তৈরি হয়েছিল যাতে ডেমনরা নিজেদের এলাকার জন্য লড়াই করতে পারে। এই গেমের মাধ্যমে ঠিক হতো যে ওই এলাকার আসল বিজয়ীকে। ও জানায় সে সময় ওরা বিপজ্জনক বল ব্যবহার করতো, কিন্তু এখন সেটাকে অনেক ডাইলুট করে দেওয়া হয়েছে। আর এখন এই সাধারণ বলগুলো ব্যবহার করা হয়, যেটা আসলে একটা ডজ বল ছিল। আর পুরো খেলাটাই ডজ বলের মতো। তো আজ কি করে, ও ক্লারাকে বলে, ক্লারা তোমার পকেট থেকে কিছু কার্সিপ পাপেট বের করো আর আমরা এই গেমটা খেলার প্র্যাকটিস করি। এরকম সব বল ডজ করে নেয়, কিন্তু অ্যাটাক করতে পারে না, কারণ ওর শুধু ডজিং স্কিল ভালো ছিল। ওরা যখন প্র্যাকটিস করছিল তখন ওদের ক্লাসের বাকি স্টুডেন্টরাও সেখানে চলে আসে। ওরা বলে আমাদেরকেও খেলতে হবে। আর এভাবে ইরোমা দেখে যে প্রত্যেক স্টুডেন্টের কাছে কোনো না কোনো অ্যাবিলিটি আছে যা খুবই ওভার পাওয়ার্ড। ইরোমা বলে, আরে আমি কিভাবে চ্যালেঞ্জ পার করবো। ও আজের সাথে কথা বলে। আজ ওকে বলে, যদি আমাদের র্যাঙ্ক আপ করতে হয় তাহলে আমাদের কোনো হাই র্যাঙ্ক ডেমনের সাথে কথা বলতে হবে। আর আমাদের সবচেয়ে কাছে হাই র্যাঙ্কের ডেমন হলো আপনার দাদু। ইরোমা গিয়ে ওর দাদুর সাথে কথা বলে। আর দাদু ওকে প্র্যাকটিস করার জন্য বাইরে নিয়ে যায়। সেখানে উনি বলেন, যখনই বলটা নিবি আর মারবি তখন এই স্পেলটা পড়বি। ইরোমা যখন স্পেলটা পড়ে তখন ওর হাত থেকে একটা ড্রাগন বেরিয়ে আসে আর বলটাকে নিয়ে পাথর ভেঙে এগিয়ে যায়। ইরোমা বলে গ্র্যান্ডপা, আমি স্পেল ব্যবহার করতে চাই না, আমাকে নিজের শক্তিতে র্যাঙ্ক আপ করতে হবে। এটা শুনে ওর দাদু খুশি হয়ে যান আর বলেন, ইরোমা যদি তুই নিজে থেকে প্র্যাকটিস করতে চাস তাহলে আমি তোর জন্য একটা নতুন টিচার নিয়ে আসছি। আর ওর দাদু নিয়ে আসেন অপেরাকে। অপেরা ইরোমা ট্রেনিং শুরু করে। ও বলে, ইরোমার ডজিং স্কিল খুব ভালো, কিন্তু তোমার অ্যাটাকিং স্কিল একদমই ভালো না, তাই সবার আগে তুমি বলটা ধরার চেষ্টা করো। এভাবে ওরা একসাথে ধরে প্র্যাকটিস করতে থাকে। ইরোমার দুটো হাতই ছিলে যায়, কিন্তু শেষেও একবার বলটা ধরতে পারে না। এভাবে প্র্যাকটিস করতে করতে পুরো 1 সপ্তাহ শেষ হয়ে যায়। আর তখন আসে এক্সিকিউশন ক্যানন বল গেমের দিন। ব্রেকফাস্ট করার সময় ইরোমা একটু নার্ভাস ছিল। তখন অপেরাকে বলে, যখনই ভয় লাগবে যতই ভয় লাগুক তুমি ভয়টাকে নিজের ভেতরে ভরে নাও আর সেটাকে এক্সাইটমেন্ট হিসেবে ব্যবহার করে এগিয়ে যাও। এই জিনিসটা যদি তুমি নোট করে নাও তাহলে তোমার সুবিধা হবে। এরকম কথাটা নোট করে নেয়। এরপর স্কুলে যায় আর ওদের প্রমোশন একদম শুরু হয়। সেখানে কালো সেন্সে ওদের নিয়মগুলো বলেন, যা সাধারণ ডজবলের মতোই, কিন্তু একটা এক্সট্রা নিয়ম ছিল। সেটা হলো তোমরা ম্যাজিক একদম ব্যবহার করতে পারবে না, তোমরা শুধু বলের উপর ম্যাজিক ব্যবহার করতে পারবে। বলের বাইরে অন্য কোথাও ম্যাজিক ব্যবহার করা অ্যালাউড না। এরপর ক্যালাগো সেন্সে সব স্টুডেন্টকে টিম ভাগ করে দেন। ইরোমা আর ক্লারা একই টিমে আসে, কিন্তু অ্যাসমেডিউস ওদের অপোজিট টিমে পড়ে। অ্যাসমেডিউস ভাবে আমার এর মধ্যে আমার সাহায্যের প্রয়োজন পড়বে না, কিন্তু আমি অন্য টিমে আছি, আমি কিভাবে সাহায্য করব। এই চিন্তাতেই ও পুরো গেমে ডুবে থাকে। খেলা শুরু হয়, সবাই একে অপরের উপর হামলা করতে থাকে। কেউ আউট হয়, কেউ থেকে যায়, কিন্তু এর মধ্যে ক্লারার মাথায় কি আসে কে জানে। ও নিজের পকেট থেকে ধপাত করে নতুন নতুন বল বের করতে থাকে। সবাই কনফিউজড হয়ে যায় যে এতগুলো বল কোথা থেকে এলো। এর মধ্যে মেগার একটা ছেলে নিজের ম্যাজিক সবার উপর ব্যবহার করে আর কালাগো সেন্সে ওকে ডিসকোয়ালিফাইড করে দেন। এবার বল আসে ইরোমার হাতে, কিন্তু ও কনফিউজড হয়ে যায়, কারণ ও এখনো অ্যাটাক করতে শিখেনি, শুধু ক্যাচ করা শিখেছিল। তখন শাবনাক আসা ইরোমার থেকে বলটা নিয়ে বলে, ইরোমা আমাকে অ্যাটাক করতে দে। শাবনাক অ্যাসমেডিউসের উপর অ্যাটাক করার চেষ্টা করে, কারণ অ্যাসমেডিউস চিন্তায় ডুবেছিল, কিন্তু চিন্তায় ডুবে থাকতে থাকতেও বলটা ধরে ফেলে আর শাবনাককে আউট করে দেয়। শেষে শুধু ইরোমা আর অ্যাসমেডিউস বেঁচে থাকে। অ্যাসমেডিউস বলে, চলো আমি ইরোমাকে একটা ফ্রি উইন দিয়ে দিই, ঝামেলা শেষ। কিন্তু তখনই ও ইরোমার চেহারা সেই
ডিটারমিনেশন দেখতে পায় আর বলে, আমি কত বড় গাধা, আমি ইরোমা আমাকে একটা ফ্রি উইন দেওয়ার কথা ভাবছিলাম। আমি যদি এমনটা করতাম তাহলে ওনার সব পরিশ্রম জলে যেত। এখন আমি আমার পুরো শক্তি দিয়ে খেলবো আর মন দিয়ে গেমটা খেলবো। আর ওর নিজের পুরো শক্তি দিয়ে একটা ফায়ার বল ইরোমার দিকে ছোড়ায়, যা দেখে ইরোমা ভয় পায় না, কারণ ওর অপেরার কথা মনে পড়ে যায়। সে নিজের ভয়কে এক্সাইটমেন্টে বদলে নেয় আর দৌড়ে গিয়ে বলটা ধরার জন্য এগিয়ে যায়। ও ফায়ার বলটা ধরে ফেলে, কিন্তু বলটা এত শক্তি ছিল যে ইরোমা নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো ভাবে, আমি এই বলের শক্তিটাকে ব্যবহার করে এটাকে ডিফ্লেক্ট করে উপরের দিকে ছুড়ে দিই। ও ঠিক তাই করে আর বলটা উড়ে গিয়ে আসমেডিয়াসের কাঁধে লাগে আর আউট হয়ে যায়। মানে ইরোমার টিম জিতে যায়। টিচার কালাগো সেন্সেই সেখানে আসেন আর বলেন, ইরোমা, যদি আসমেডিয়াস তোমাকে ইচ্ছা করে জিততে দিত তাহলে আমি তোমার র্যাঙ্ক আপ করতাম না, কিন্তু আমি দেখেছি যে আসমেডিয়াস নিজে 100% দিয়ে খেলে দিচ্ছে আর তুমিও তোমার 100% দিয়েছো, তাই এই নাও তোমার র্যাঙ্ক আপ হয়ে গেছে। ইরোমা র্যাঙ্ক 1 থেকে র্যাঙ্ক 2 তে পৌঁছে যায় আর বিশ্বাসই হয় না যে ওর র্যাঙ্ক আপ হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে সেখানে আমির আর স্টুডেন্ট কাউন্সিলের বাকিরা চলে আসে। আমি ইরোমার কাছে এসে বলে, শাবাশ ইরোমা, এই অনুভূতিটা সবসময় মনে রাখবে। এরপর ইরোমা বাড়ি গিয়ে ওর দাদুকে জানায়, গ্র্যান্ডপা, আমার লেভেল আপ হয়ে গেছে, আমি এখন র্যাঙ্ক 2। এটা দেখে ওর দাদু খুব খুশি হয়ে যান আর বলেন যে, ইরোমা, খুব ভালো কাজ করছিস। তখন ইরোমা অপেরাকে থ্যাঙ্কস বলে। এটা শুনে দাদু রেগে যান, তুই আমাকে থ্যাঙ্কস বললি না কেন? আমিও তোকে সাহায্য করেছি। তারপরে নিজে বলেন, আরে আমি তো তোর কোনো সাহায্য করিনি। আর এখানে আমি পাঠটা শেষ করেছি। যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, ইরোমার র্যাঙ্ক আপ হয়ে যায়। এরপর নতুন দিনে ইরোমা আবার আমেরিকে মাঙ্গা পড়ে শোনাচ্ছিল যে মাঙ্গা কি হচ্ছে। আমেরি তো এই মাঙ্গাতে ব্যাপক ইন্টারেস্ট নিচ্ছিল। সে জিজ্ঞেস করে, ইরোমা, এরপর কি হচ্ছে, বলো বলো। আর ইরোমা তাকে সব বলতে থাকে যে কি হচ্ছে কি না হচ্ছে। এরপর স্কুলে ঘন্টা বেজে যায় আর ওরা নিজেদের ক্লাসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ক্লাসে কি ইরোমা দেখে যে একজন নতুন টিচার এসেছেন, যিনি দেখতে একদম ক্লারার মতো। এই টিচারের নাম ছিল রবিনসন সেন্সে। টিচার বলেন, আজ আমি তোমাদের ক্লাস নেব, যেখানে তোমাদের নিজেদের ফ্যামিলির সাথে বন্ডিং করতে হবে। তারপর তিনি ক্লাস শুরু করেন। অ্যাসমোরিয়া সবার আগে নিজের ফ্যামিলিয়ারকে সামন করে, যেটা ছিল একটা গর্জন সাপ। তাকে দেখে বাকিরাও নিজেদের ফ্যামিলিয়ার ডাকতে শুরু করে। শাবনক তার ক্যালবেইকে সামন করে আর প্রতিদিনের মতোই অ্যাসমোরিয়াস আর শাবনকের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় যে কার ফ্যামিলিয়ার বেশি সেরা। এরপর ক্লারা তার ফ্যামিলিয়ারকে ডাকে, যেটা ছিল একটা মিস্ট্রি বিস্ট, একটা মিস্টার বিস্ট নাম্বার। আর এটা খুবই রেয়ার। সবাই অবাক হয়ে যায় যে ক্লারা এটাকে কিভাবে ওর কথা শুনে। কিন্তু তখন রবিনসন সেন্সে খেয়াল করেন যে আসল ব্যাপারটা উল্টো। ক্লারাকে টিম করেনি, বরং বিস্টটাই ক্লারাকে টিম করেছে। বিস্টটা একটা বল ছোড়ে আর ক্লারা দৌড়ে গিয়ে বলটা নিয়ে আসে। বিস্টটা ক্লারাকে বলে, ক্লারা, যাও আমার জন্য একটা বান নিয়ে আসো। আর ক্লারা সত্যি সত্যি তার জন্য বান নিয়ে আসে। মানে ক্লারা লিটারালি তার ফ্যামিলির কথা শুনছিল, যা হওয়ার কথা ছিল ঠিক তার উল্টো। এরপর পালা আসে ইরোমার। আর আমরা সবাই জানি যে ইরোমা ফ্যামিলিয়ার কে, তিনি হলেন কালাগো সেন্সে। ইরোমা প্রথমে তার ফ্যামিলিয়ারকে ডাকতে চাইছিল না, কিন্তু রবিনসন সেন্সে তাকে ফোর্স করতে থাকেন। যখন সে সামন করে, রবিনসন দেখে একদম অবাক হয়ে যান। তিনি ভাবেন, ইরোমার ফ্যামিলির এত ফ্লফি কেন? কারণ রবিনসন তখনও জানতেন না যে ইরোমার ফ্যামিলিয়ার আসলে কালাগো সেন্সেই। কালাগো সেন্সেই প্রথমে ইরোমার উপর খুব রেগে যান। তিনি বলেন, যখন আমাকে সামন করেই ফেলেছো তখন এই ক্লাসে তোমাকে ফুল মার্কস পেতেই হবে, এই জন্য যা যা করতে হবে সব করবে তুমি। এরপর রবিনসন সেন্সেই প্রথম টাস্ক দেন, একটা ফ্রিজবি ছুঁড়ে দিয়ে নিজের ফ্যামিলিয়ারকে সেটা নিয়ে আসতে বলতে হবে। ইরোমা ফ্রিজবি ছড়ে আর কালাগো সেন্সে রাগে গজরাতে গিয়ে ফ্রিজবিটা নিয়ে আসে। এরপরে রবিনসন বলেন, চলো নেক্সট টাস্ক হলো ডান্স। তোমাদের নিজেদের ফ্যামিলিয়ারদের সাথে নাচতে হবে, দৌড়াতে হবে, আর কত কি করতে হবে। এটা দেখে কালাগো সেন্সের মাথার তো আগুন ধরে যায়, কিন্তু ভালো স্কোর পাওয়ার জন্য তিনি ইরোমার সাথে সবকিছু করেন। ঠিক তখনই অ্যাসমোরিয়াস আর শাবনকের ফ্যামিলিয়ারদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কালাগো রেগে মেগে গিয়ে দুজনে ফ্যামিলিয়ারকে এক থাপ্পড় মেরে নিচে বসিয়ে দেন। পরের সিনে ইরোমা আর তার বন্ধুরা ক্যাফেটেরিয়ায় লাঞ্চ করছিল। ইরোমা বলে, আজ ক্যাফেটেরিয়াটা তো খালি কেন? তখন ওরা জানতে পারে যে আজ বাটলারের রকি হান্ট হবে। ইরোমা জিজ্ঞেস করে, বাটলার জিনিসটা আবার কি? অ্যাসমেন্ডিয়াস বুঝায়, বাটলার হলো এমন একটা জায়গা যেখানে আপার ক্লাসের স্টুডেন্টরা এসে নতুনদের নিজের টিমে নেয় আর তাদের দিয়ে নতুন অ্যাক্টিভিটি করায়। ইরোমা বলে, ও, এটা তো তাহলে ক্লাবের মতো। তখন ওরা বলে, ক্লাব আবার কি? ওরা এসব কথা বলতে থাকে আর হঠাৎ চারপাশ থেকে প্রচন্ড চেঁচামেচির আওয়াজ আসতে শুরু করে। রকি হান্ট শুরু হয়ে গেছে। সব আপার ক্লাসের স্টুডেন্টরা নতুনদের নিজের বাটলারে নেওয়ার জন্য চলে আসে। একজন আপার ক্লাসের স্টুডেন্ট ইরোমার কাছে এসে তাকে রিক্রুট করার জন্য, কিন্তু অ্যাসমেডিয়াস আগুন জ্বালিয়ে তাকে থামিয়ে দেয়। সে বলে, আমাদের ফালতু বাটলারে যাওয়ার কোনো ইচ্ছে নেই। এই বলে সে নিজের চারপাশে আগুন একটা গন্ডি তৈরি করে নেয় আর বলে, কেউ এটা সহজে পার করতে পারবে না। এভাবে ওরা এগিয়ে যেতে থাকে আর দেখে যে কিভাবে আপার ক্লাসের স্টুডেন্টরা নতুনদের রিক্রুট করছে। কেউ ধরে নিয়ে যাচ্ছে, কেউ দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে, তো কেউ আবার উড়িয়ে নিয়ে যাচ্ছে। ইরোমা এসব দেখে একটু ভয় পেয়ে যায় আর বলে, এখানে তো মারাত্মক এক্সট্রিম সব জিনিস হচ্ছে। ঠিক তখনই স্টুডেন্ট কাউন্সিলের লোকজন সেখানে আসে। ইরোমা দেখে পুরো শকড হয়ে যায়। স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট তো আমেরি।
এটা তো সে জানতোই না। আমির ইরোমাকে দেখে তার দিকে হেঁটে গিয়ে আসে। সে বলে, ইরোমা তুমি আমার বাটলায় চলে এসো। স্টুডেন্ট কাউন্সিলও একটা বাটলার। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। তাদের মনে হয় আমির হয়তো অ্যাথমেটিক্সকে ইনভাইট করছে, কিন্তু আমিরই আসলে ইরোমাকে ইনভাইট করছিল। কেন করছিল তা তো আমরা সবাই জানি, কারণ আমির ইরোমাকে পছন্দ করে। বাটলার রুকি হান শেষ হওয়ার পর কালোগো তাদের ক্লাসে আসেন। তিনি বলেন, তোমাদের কাছে 3 দিন সময় আছে, তোমরা সব বাটলার ঘুরে দেখতে পারো আর ঠিক করতে পারো যে কোনটা জয়েন করবে। এরপর আমাদের গ্যাং বেরিয়ে পড়ে স্কুলে এক একটা বাটলার ঘুরে দেখার জন্য। ওরা সব ধরনের বাটলার দেখে, যেমন রান্নার বাটলার, লাইব্রেরি বাটলার, ডিমন কিং এর বাটলার, এরকম আরো অনেক। দেখা যায় যে শাবনক ডেমন কিং এর বাটলারে যায়। তার মনে হয়েছিল এখানে সে ফিজিক্যাল ট্রেনিং পাবে, কিন্তু এখানে তো পুরো উল্টো কেস। এই বাটলারে সবাই আসলে ডেমন কিং এর ব্যাপারে পড়াশোনা করে আর নতুন নতুন জিনিস জানার চেষ্টা করে। শাবনক এটা দেখে একটু অবাক হলেও খুশি হয়ে যায়, কারণ এখানে তার জন্য অনেক বই ছিল। কিন্তু এরমা ঠিক করতে পারছিল না যে সে কোন বাটলায় জয়েন করবে। আর ঠিক তখনই তার হাতের আংটিটা তাকে টেনে অন্য কোথাও নিয়ে যেতে শুরু করে। সে উড়তে উড়তে গিয়ে একটা ছেলের সাথে ধাক্কা খায়। এরমা দেখে যে ছেলেটাও তার মতো একটা বোকা টাইপের। ছেলেটা বলে, আরে তোমার হাতে তো গ্লুটনি রিং, আমার গলায় যে প্যান্ডেটটা আছে না সেটাও একই মেটাল দিয়ে তৈরি, তাই রিংটা তোমাকে আমার কাছে টেনে নিচ্ছে। ছেলেটা আরো বলে, আমি তোমার আপার ক্লাসের স্টুডেন্ট আর আমারও একটা বাটলা আছে, সেখানে আমি ম্যাজিক আইটেম বানাই যাতে যেসব ডেমনদের ম্যাজিক পাওয়ার কম তারা সেগুলো ব্যবহার করে নিজেদের ম্যাজিককে ইভলভ করতে পারে। রাতে এরমা বাড়ি ফেরে। তার দাদু তার আংটিটা নিয়ে বলেন, এরমা আমি এটাকে একটু মডিফাই করতে চলেছি। তিনি আংটিটা মডিফাই করে দেন আর তাতে 3টে লেভেল ভরে দেন। লেভেল 1 হলো নর্মাল লেভেল, তারপর ডেমন লেভেল, আর তারপর এক্সট্রিম লেভেল। এরপর আসে 4র্থ লেভেল, যেটার ব্যাপারে দাদু বলেন এটা একদম ইমার্জেন্সি দ্বারা ব্যবহার করবে না, এটা পুরো রিংকের সব ম্যাজিক একসাথে ব্যবহার করে ফেলবে। প্রথম লেভেলে ম্যাজিক খুব কম, দ্বিতীয়টা মিডিয়াম আর তৃতীয়টা এক্সট্রিম। পরের দিন এরোমা আবার সব বাটলা ঘুরে দেখতে থাকে। সে এক্সিকিউশন ক্যানন বল বাটলায় যায়, সেখানে সে তার রিং এর ফার্স্ট লেভেল ব্যবহার করে বল ছুড়ে। তখন ওখানকার লোকজন বলে, আরে তোমার পাওয়ার তো কমে গেল কিভাবে? এরপর এরোমা তার বন্ধুদের সাথে করিডোর দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ তার কাছে আমির মেসেজ আছে, এরোমা তুমি স্টুডেন্ট কাউন্সিলে কখন আসছো? সে রিপ্লাই দেয়, একটু পরে আসছি। আর ঠিক তখনই সে পাশের একটা রুম থেকে বিস্ফোরণ আওয়াজ শুনে। সেখানে গিয়ে দেখে ওই ছেলেটা আছে যাদের সাথে আগের দিন ধাক্কা লেগেছিল। এরোমা তাকে দেখে একটু অবাক হয়। এরপর এরোমা ছেলেটা একটু যত্ন নেয়, তাকে হাওয়া করে আর জিজ্ঞেস করে, আপনার নাম কি? ছেলেটা বলে, আমার নাম কিরিও আর আমি ম্যাজিকে খুব দুর্বল। আমি এই বাটলাটা বানিয়েছি যেখানে আমি দুর্বল ম্যাজিকদের লোকদের নেই, কিন্তু আপাতত এখানে আমি একাই। এরোমা জিজ্ঞেস করে, আপনি এখানে কি কি করছেন? তখন কিরিও এরোমাকে তার বানানো এক একটা মেশিন এক একটা জিনিস দেখাতে থাকে। সে দেখাতে দেখাতে এত এক্সাইটেড হয়ে যায় যে আবার কাশতে শুরু করে। কাশতে কাশতে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। সে এরোমাকে বলে, এটা সাধারণ ব্যাপার, আমি দুর্বল তাই এমনটা হয়। এরপর এরোমা দেখে যে বিস্ফোরণের জায়গায় কিছু টুকরো মাটি পড়ে আছে, সেগুলো দেখতে পাজলের পিসের মতো ছিল। এরোমা ঝটপট সেগুলো ঠিক করে আবার আগের মতো বানিয়ে দেয়। কিরো অবাক হয়ে বলে, ওয়াও তুমি এত তাড়াতাড়ি এটা কিভাবে বানিয়ে ফেলেছো? এরোমা বলে, এইসব কাজে তো আমি এক্সপার্ট, আমি আগেও ভাঙা জিনিস জোড়া লাগানোর অনেক কাজ করেছি। এরপর কিরো ওই হার্ট শেপের জিনিসটা নেয় আর তার মেশিনে লাগিয়ে মেশিনে চালু করে। সে এরোমাকে ম্যাজিক দেখায় যে মেশিনটা কাজ করে। কিরিও এরোমাকে বলে, আমার লক্ষ্য হলো এমন একটা মেশিন বানানো যার সাহায্যে যাদের কম ম্যাজিক পাওয়ার আছে তারাও ম্যাজিক পাওয়ার পাবে আর ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে আমি ম্যাজিক পাওয়ারের গ্যাপ কমাতে চাই। এই শুনে এরোমা খুব ভালো লাগে। কিছুক্ষণ পর এরোমা আমিরকে মেসেজ করে জানায় যে সে আজ স্টুডেন্ট কাউন্সিলের রুমে আসতে পারবে না। আমিরের মন ভেঙে যায়, কারণ সে এরোমার জন্য অনেক প্রস্তুতি নিয়েছিল। এরোমা কিরিওকে জিজ্ঞেস করে, আমি কি আপনার ক্লাব জয়েন করতে পারি? কিরিও বলে, হ্যাঁ। সে নিজের রুমে গিয়ে বন্ধুদের সাথে দেখা করে আর বলে যে সে একটা ক্লাবে জয়েন করার কথা ভাবছে। তার বন্ধুরাও বলে, তুমি যেটাই জয়েন করবে আমরা সেটাই করব। পরের দিন 3জন মিলে ক্যারিওর ক্লাবে যায় আর এটা দেখে কিরিও খুশি হয়ে যায়। তারপরের দিন এরোমা আমিরের কাছে তার ক্লাবের রুমে যায়। তাকে দেখে আমিরও খুব খুশি হয়ে যায়। তার মনে হয় এরোমা তার ক্লাবে মানে স্টুডেন্ট কাউন্সিলে জয়েন করতে এসেছে। আমির চা বানায় আর খুশিতে বসে থাকে। তখন এরোমা তাকে বলে যে সে অন্য একটা ক্লাবে জয়েন করে ফেলেছে। এটা শুনে আমিরের এরোমার উপর প্রচন্ড রাগ হয় আর তার মন ভেঙে যায়। এরপর অপেরা এসে জানায় যে এবার স্টুডেন্ট টিচার মিটিং হবে, সেখানে স্টুডেন্টদের বাবা মা এসে দেখবে যে তাদের বাটলার কেমন। এটাকে বাটলার পার্টি বলা হয়। কিন্তু ঠিক এই সময় ডেমন ওয়ার্ল্ডে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, 13 ডিনার। ওখানে ডেমন ওয়ার্ল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ 13 জন ডেমন একসাথে বসে মিটিং করে। তারা আলোচনা করছিল যে পরবর্তী ডেমন কিং কে হওয়া উচিত, কারণ ডেমন কিং এর সিংহাসন খালি। এর জন্য 3জন টপ ক্যান্ডিডেট ছিল, যার মধ্যে একজন ছিল সালিভান মানে এরোমার দাদু। এই 3জন টপ ক্যান্ডিডেট ফ্লোর নাম্বার 666 এ বসে কথা বলছিল যে কার নাতি নাতি বেশি কিউট। তখন সালভিন বলেন, দেখো আমার একজন নাতি আছে। এটা দেখে বাকি 2জন শকড হয়ে যায়, তোমার নাতি কিভাবে হলো? তোমার তো বিয়েই হয়নি। কিন্তু তারা স্বীকার করে যে সালভিনের নাতি সত্যিই খুব কিউট। এরপর 2জনে ঠিক করে যে তারা সালভিনকে ডেমন কিং বানাতে চায়। কিন্তু সালভিন বলেন, আমি এখন ডেমন কিং হতে চাই না, আমি আমার নাতির সাথে খুব খুশি আছি, আপাতত আমি শুধু ওর দাদু হয়ে থাকতে চাই। এরপর সালভিনের সাথে আমিরের বাবা দেখা হয়। আমিরের বাবা বলেন, সালভিন জি আমাদের আপনাকে অ্যারেস্ট করতে হবে, কারণ আমিরের বাবা ছিলেন একজন পুলিশ অফিসার। তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি যে আপনি বেআইনিভাবে হিউম্যান ওয়ার্ল্ডে গিয়েছিলেন
এরপর তারা সালভিনকে পুলিশ স্টেশনে নিয়ে যায় আর সেখানে আটকে রাখে। অবশ্য সেখানেও সালভিন মজাতেই ছিল, তাকে কেউ আটকে রাখেনি, কিন্তু তাকে বলা হয়েছিল যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি পুলিশ স্টেশন থেকে ছেড়ে যেতে পারবে না। ব্যাপারটা হলো পুলিশ কিভাবে জানতে পারলো যে সালভিন হিউম্যান ওয়ার্ল্ডে গিয়েছিল, সেটা একটা রহস্য। পুলিশ অফিসার বলেন যে কে একজন তাকে টিপস দিয়েছে, কিন্তু কে দিয়েছে তা জানা যায়নি। পরের দিন সব বাচ্চারা খুব খুশি ছিল যে তাদের বাটলা পার্টি হবে আর তাদের বাবা মায়েরা আসবে। কিছুজন আবার নার্ভাস ছিল, এটা ভেবে যে তাদের বাবা মা কি ভাববে। এর মা ভাবে আমার জীবনে এটা প্রথম হচ্ছে যে আমার বাবা মা আমার স্কুলে আসছে। আমার আগের জীবনে তো আমার বাবা মার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু এখানে আমি 100% নিশ্চিত যে আমার দাদু আসবেন আর আমাকে চেয়ার করবেন। এটা ভাবে সে একটু নার্ভাসও হয় আবার খুশিও হয়। তখন সালিভান কালেগোকে একটা মেসেজ পাঠান যে তিনি পুলিশ স্টেশনে আছেন, তা আজকে পার্টিতে আসতে পারবে না। আপাতত কালেগোকেই পুরো স্কুল ইনচার্জ হতে হবে আর তাকে প্রতিনিধিত্ব করতে হবে। কালেগো ভাবতে থাকেন এমনটা কেন হলো, পুলিশ সালভিনকে কেন ধরলো, আমার তো ডাল মে কুছ কালা লাগ রাহা হয়। এরমা তার গ্যাং তাদের বাটলা ক্লাবে যায়, সেখানে তারা কথা বলে আর ঠিক করে যে তারা বাটলা পার্টির জন্য কি করবে। যখন তারা দেখতে যায় তাদের ডেমনস্ট্রেশনের জন্য কতটা জায়গা দেওয়া হয়েছে তা দেখে তাদের খুব ছোট্ট একটা জায়গা দেওয়া হয়েছে আর তারা ভাবতে থাকে এখন আমরা কি করব। তখন ইরমা বলে আমরা বাজি ফাটালে কেমন হয়, কিন্তু বাজি বা ফায়ারওয়ার্কস সম্পর্কে কেউ কিছু জানতো না। ইরমা বলে পুরো আকাশটা আমাদের, আমরা ফাটাফাটি বাজি পোড়াবো আর দেখতেও দারুণ লাগবে। এরপর তারা বাজি বানানোর প্রস্তুতিতে লেগে পড়ে, কিন্তু বাজি আসলে দেখতে কেমন হয় সেটা তারা জানতো না। তারা গান পাউডার লাগিয়ে শুধু আগুন ধরাচ্ছিল আর জিনিসপত্র ছুটছিল। এরমা বলে দাঁড়াও, আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল নিয়ে আসছি। সে দৌড়ে আমের কাছে যায় আর তার কাছে থেকে ফার্স্ট লাভ মেমোরিজের 8ম ভলিউমটা চায়। সে বলে আমেরি, আমার এই ভলিউমটা চাই, কারণ আমাকে বাজি বানাতে হবে। আমির প্রথমে মানা করে দেয়, সে বলে আমি তোমাকে এই ভলিউমটা দিতে পারবো না, এটা আমার ফ্যামিলি সিক্রেট ট্রেজার। এরমা মন খারাপ করে বলে ঠিক আছে, আমি এক্সাম্পল ছাড়াই বাজি বানাবো। বাজি শব্দটা শুনে আমের খুব খুশি হয়ে যায়। সে বলে ঠিক আছে, তুমি এটা নিয়ে যাও, কিন্তু কাল সন্ধ্যার মধ্যে আমাকে ফেরত দিয়ে যেও। এরমা ভলিউমটা নিয়ে তার ক্লাবে যায়, সবাইকে দেখায় আর তারা বাজি বানানোর প্রস্তুতি শুরু করে। এবার তাদের কাছে একটা এক্সাম্পল ছিল যে বাজি কিভাবে বানাতে হয়। রাতে যখন তারা এক্সপেরিমেন্ট করে তাদের বাজিটা ঠিকঠাক ভাবে ফাটে আর তারা খুব খুশি হয়ে যায়। শোয়ার আগে তারা একটা পিলো ফাইট করার চেষ্টা করে, তার বালিশ নিয়ে খেলা শুরু করে। এই সময় আমরা জানতে পারি যে অ্যাসমোডিয়াসের ব্লাড লাইন ম্যাজিক হলো ব্যারিয়ার, মানে সে যে কোনো জায়গায় একটা অদৃশ্য দল তৈরি করতে পারে। আর এরপর ওরা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন কিউরিওর কাছে একটা ফোন আসে। ফোনে ওপারে ছিল সে হলুদ চুলের লোকটা যে 13 ডিনারের মিটিং এ ছিল, আর এই লোকটা পুলিশকে টিপ দিয়েছিল যে সালভেন হিউম্যান ওয়ার্ল্ডে গিয়েছিল। সে বলে যে তার প্ল্যান হলো সালভেনকে আর স্কুলটাকে কিরোর সাথে মিলে ধ্বংস করে দেওয়া। এখান থেকে আমরা বুঝতে পারি যে কিরো আসলে ভালো মানুষ নয়, আর সে এরমার বানানো বাজি ব্যবহার করে স্কুলটাকে ধ্বংস করার প্ল্যান করছে। পরের দিন টিচার একটা ভিডিও বানায়, তাতে তারা জানে যে বাটলা পার্টি শেষে যারা জিতবে তাদের সাথে কি হবে। তারা বলে যারা জিতবে তারা সবার আগে নিজেদের জন্য একটা স্পেশাল বাটলা ক্লাব রুম পাবে। এরপর তাদের যা যা জিনিস লাগবে সবকিছু দেওয়া হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের ক্লাবের লিডারের র্যাঙ্ক 2 ধাপ বেড়ে যাবে আর বাকি টিমে সবার 1 র্যাঙ্ক করে বাড়বে। এটা শুনে এরমা খুব খুশি হয়ে যায়। সে ভাবে যদি আমরা জিতি তাহলে তো ফাটাফাটি হবে, আমি লেভেল 2 থেকে লেভেল 4 এ পৌঁছে যাব আর সবাই আমাকে সম্মান করতে শুরু করবে। প্রস্তুতির জন্য আমাদের হিরোরা এরমা, অ্যাসমোডিয়াস আর ক্লারা তাদের লঞ্চ প্যাড বানানোর চেষ্টা করছিল। তারা ভাবে লঞ্চ প্যাড বানানো হয়ে গেলে এর ভেতরে তারা ফায়ার ক্র্যাকার্স রেখে লঞ্চ করবে। কিরিও বলে যে তার কিছু কাজ আছে আর সে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দেখানো হয় কিরিও একটা গোপন রুমে ঢোকে আর সেখানে গিয়ে বসে। সে ভাবতে থাকে তার বড় ভাইয়ের সাথে তার কি কথা হয়েছিল। তার ভাই তাকে বলেছিল আমাদের যে কোনো মূল্যে পুরো স্কুলটাকে ধ্বংস করতে হবে। এই মুহূর্তে সালভেন স্কুলে নেই, যেটা আমাদের জন্য একটা দারুণ সুযোগ, আর এটা ধ্বংস করার জন্য তোমার ক্ষমতা আর তোমার মেশিনের দরকার পড়বে। কিরিও নিজে কাজ করতে থাকে। হঠাৎ এরমা সেখানে চলে আসে। কিরিও অবাক হয়ে বলে এরমা তুমি এখানে কিভাবে এলে? এরমা বলে আমি তো তোমাকে খুঁজছিলাম, হঠাৎ আমার আংটিটা অ্যাক্টিভেট হয়ে যায় আর আমাকে টেনে এখানে নিয়ে আসে। কিরিও বলে ও আচ্ছা ঠিক আছে। সে এরমাকে দেখায় যে তার রুমে কি কি আছে। সে বলে দেখো এরমা, এই রুম থেকে তুমি নিচে তাকালে যত লোক দেখছো তাদের দেখতে পাবে, কিন্তু তারা তোমাকে দেখতে পাবে না, কারণ এই রুমে স্পেশাল গ্লাস লাগানো আছে যার এপার ওপার আওয়াজ যায় না। আর সামনে স্কুলে ঘন্টা দেখা যায়। এটা আমার স্পেশাল রুম, আমি এখানে এসে নিজের সময় কাটাই। পরের সিনে দেখানো হয় যে এরমার টিম তাদের লঞ্চ প্যাড বানিয়ে ফেলেছে, বিশেষ করে ক্লারা সেটা খুব সুন্দর করে ডেকোরেট করছে। এরপর তারা বলে যে পরের দিন বাটলা পার্টি শুরু হতে চলেছে। সবাই রেডি হয়ে স্কুলে যেতে শুরু করে। অ্যাসমেডিস তার মাকে স্কুলে আসতে বারণ করে, আর ঠিক সেই মুহূর্তেই কিরো নিজের সাথে কথা বলতে বলতে বলে এরমা আমাদের স্পেশাল ইভেন্টের সময় হয়ে গেছে। সে আসলে এরমার সাথে কথা বলছিল না, বরং সে এরমাকে ব্যবহার করতে চলেছিল। আর হ্যাঁ, এটার সাথে আমি এই পর্বটা শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে করে জানান যে আপনার ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।